সালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে। আজ আপনারা এরই মধ্যে হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে একটি বিষয় জেনেছেন, সেটা হচ্ছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের ভিতরে একটি সামরিক চুক্তি হয়েছে এবং এই তিন দেশের যে কোনো একটির উপরে যদি সশস্ত্র হামলা হয় সেটিকে তিন দেশের উপরে হামলা হিসেবে কিন্তু বিবেচনা করা হবে। এবং এটা কিন্তু আজকের আন্তর্জাতিক দুনিয়ার জন্য অনেক বড় একটি খবর এই অর্থে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা চলছে, মধ্যপ্রাচ্যে দ্রুত বদলে যাওয়া শক্তির সমীকরণও চলছে। আসলে এই যে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে সৌদি আরবের যে নতুন মিত্রতা খোঁজা পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে, এটা কিন্তু মুসলিম বিশ্বের নতুন একটি নিরাপত্তা বলয় এবং বলা হচ্ছে অন কাইন্ড অফ ইসলামিক নেটো। এবং এটা নিয়েই কিন্তু আজকে আমি একটু আলোচনা করব আপনাদেরকে, কারণ সৌদি আরবের যে পবিত্র নগরী মক্কায় শুক্রবার সই হয়েছে মক্কা জয়েন্ট ডিটারেন্স এগ্রিমেন্ট এবং চুক্তিতে স্বাক্ষর করেন কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ধারা এই চুক্তির, তিন দেশের যে কোনো একটির উপরে সশস্ত্র আগ্রাসন হলে সেটিকে কিন্তু তিন দেশের উপর হামলা হিসেবে ধরা হবে। অর্থাৎ শত্রু যদি একজনকে আঘাত করে তাহলে তিনটি রাষ্ট্রের সম্মিলিত প্রতিরোধের মুখোমুখি হতে হবে কিন্তু ওই দেশকে। এবং এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি যে এটি এখনই ন্যাটের মতো কোনো পূর্ণাঙ্গ সামরিক জোট কিন্তু নয়, বরং সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা শিল্প, সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত সমন্বয়ের একটি কাঠামো মাত্র। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবরের পর গাজায় যুদ্ধ শুরু হয়। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং শেষ পর্যন্ত ইরান ইসরায়েল উত্তেজনা। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি আরও বিস্ফোরক করে তুলেছে মধ্যপ্রাচ্যের সমীকরণকে। সৌদি আরবের ভূখণ্ড ও স্বার্থ ইরান এবং তার মিত্রদের সম্ভাব্য হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যদিকে তুরস্ক, পাকিস্তান বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু একটি দেশের সমস্যা কিন্তু নয়, এটি জ্বালানি, বাণিজ্য, সমুদ্রপথ এবং আঞ্চলিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত। এবং এখানেই কিন্তু এই তিন দেশকে এক মেরুতে নিয়ে এসেছে। এবং একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে প্রথমত তুরস্ক নেটোর কিন্তু দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী এবং দ্রুত বিকশিত প্রতিরক্ষা শিল্পের অধিকারী একটি দেশ তুরস্ক। ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ, সামরিক প্রযুক্তি, তুরস্ক গত কয়েক বছরে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা অনেক বাড়িয়েছে। দ্বিতীয়ত সৌদি আরব, বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি শক্তি এবং বিদ্যুৎ আর্থিক সক্ষমতার দেশ সৌদি আরব। তাদের অর্থনৈতিক শক্তি একটি আঞ্চলিক প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর তৃতীয়ত পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম অধ্যুষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এর রয়েছে বিশাল সামরিক বাহিনী এবং দীর্ঘ সামরিক অভিজ্ঞতা। তিন দেশের শক্তিগুলোকে যদি এক লাইনে বলা যায়, তুরস্কের প্রযুক্তি, সৌদির অর্থ এবং পাকিস্তানের সামরিক সক্ষমতা, এই সমন্বয় দীর্ঘমেয়াদে কার্যকর হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এই স্পর্শকাতর প্রশ্ন, এই চুক্তি কি ইসরায়েলের মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে? তবে সেটা বলা যাচ্ছে যে আসলে না। তুরস্কের কর্মকর্তারা বলছেন চুক্তিটি প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। চুক্তিটি অন্য আঞ্চলিক শক্তিগুলোর জন্য উন্মুক্ত হতে পারে, কিন্তু বাস্তবতা হলো তিন দেশই ইসরায়েলের আঞ্চলিক কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন। তুরস্ক গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আসছে। পাকিস্তান ও ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর সৌদি আরব বারবার বলছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব পথ তৈরি না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করা হবে না। তাই চুক্তিটি সরাসরি ইসরায়েল বিরোধী না হলেও এর রাজনৈতিক বার্তা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আবার এই চুক্তিকে শুধু ইসরায়েল বিরোধী উদ্বেগ হিসেবে দেখলেও ভুল হবে, কারণ সৌদি আরবের সঙ্গে ইরানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ইরান ইতিমধ্যে চুক্তির সমালোচনা করেছে এবং শেষমেশ এই চুক্তি দুই ধরনের বার্তা দিচ্ছে। বাইরের শক্তিকে বলছে আমাদের নিরাপত্তা আমাদের নিজেদের হাতে, আর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদেরকে বলছে একজনকে আঘাত করলে অন্যজনও পাশে দাঁড়াবে।